আমার দাদা আমার চেয়ে ৫ বছরের বড়, কিন্তু পড়েন মাত্র ৩ ক্লাস উপরে। তিনিও সেই বয়সে পড়া শুরু করেন যখন আমি করি, কিন্তু বিদ্যার্জনের মহত্বের ক্ষেত্রে তিনি তাড়াহুড়োর পক্ষপাতী নন। যার উপর তার আকাশচুম্বী প্রাসাদ দাঁড়াবে সেই ভাবনার ভিতরটিকে তিনি খুব শক্ত করে নিতে চান। ১ বছরের কাজ তিনি ২ বছরে সারতেন, কখনো কখনো ৩ বছরেও নিতেন। ভিত মজবুত না হলে বাড়ি টেকসই হবে কি করে? আমি ছোট, বয়স ৯ বছর, তিনি বড়, বয়স ১৪। আমার বিষয়ে খেয়াল রাখা এবং নানা ব্যাপারে সাবধান করার পুরো অধিকার তার ছিল। আর আমার ভদ্রতা ও সজ্জনতা এমনই ছিল, তার আদেশকে আইন বলে মান্য করতাম। তিনি প্রচুর পড়াশুনো করতেন, সব সময় বই খুলে বসে থাকতেন। সম্ভবত মস্তিষ্ককে বিশ্রাম দেওয়ার জন্য কখনো খাতায়, কখনো বইয়ের পাতার মার্জিনে পাখি, কুকুর, বেড়াল প্রভৃতির ছবি আঁকতেন। কখনো একটি নাম, একটি শব্দ অথবা বাক্য ১০-২০ বার করে লিখে ফেলতেন। কখনো বা একটি শ্লোক সুন্দর অক্ষরে বারবার নকল করতেন। মাঝে মাঝে এমন বাক্য রচনাও করতেন যাতে না থাকতো অর্থ আর না সামঞ্জস্য। উদাহরণস্বরূপ একবার তার খাতায় লেখা পেলাম, শাসাল, আমিনা, ভাই ভাই, দরসল, রাধেশ্যাম, শ্রীযুক্ত রাধেশ্যাম ১ ঘন্টা ধরে। তারপর একজন মানুষের ছবি আঁকা। আমি অনেক চেষ্টা করেছি এই ধাঁধার রহস্য ভেদ করার, কিন্তু পারিনি। আর তাকে জিজ্ঞেস করতে সাহসে কুলোয়নি। তিনি ৯ম শ্রেণীর ছাত্র আর আমি মাত্র ৫মের। তার লেখার অর্থোদ্ধার আমার পক্ষে ছোট মুখে বড় কথার সামিল। পড়াশুনোয় আমার মন একেবারে বসতো না। বই নিয়ে ঘণ্টাখানেক বসাও পাহাড় মনে হতো। সুযোগ পেলেই হোস্টেলের বাইরে মাঠে চলে যেতাম। কখনো কাকড় ছুঁড়তাম, কখনো কাগজের প্রজাপতি ওড়াতাম। কোনো বন্ধু পেয়ে গেলে তো কথাই নেই। কখনো পাঁচিলে চেপে লাফাচ্ছি, কখনো গেটের শোয়ার হয়ে সামনে পিছনে মোটর হাঁকিয়ে কানের আনন্দ লাভ করছি। কিন্তু কামরায় ঢুকে দাদার সেই রুদ্ররূপ দেখে প্রাণ শুকিয়ে যেত। তার প্রথম প্রশ্নই হতো, কোথায় ছিলে? সর্বদা এই প্রশ্নটি এই ধ্বনিতে উচ্চারিত হতো, আর তার জবাব হতো আমার মৌনতা। জানি না কেন আমার মুখ থেকে একটুকুও বেরোতো না। বাইরে একটু খেলছিলাম, আমার মৌনভাব বলে দিত যে আমার অপরাধ স্বীকার করছি। স্নেহ ও রাগ মিশিয়ে আমাকে আদর করা ছাড়া দাদার কাছে আর কোনো ওষুধও ছিল না। ইংরাজি পড়লে সারা জীবন পড়তেই থেকে যাবে, অক্ষর পরিচয়ও হবে না। এইভাবে ইংরেজি পড়া কোনো হাসি তামাশা নয় যে যার ইচ্ছে হবে সেই শিখে নেবে। তাহলে তো শ্যাম, রাম, যদু, মধু সবাই ইংরাজিতে পণ্ডিত হয়ে যেত। দিন রাত চোখের পরিশ্রম ও রক্ত জল করতে হয়, তবে গিয়ে এ বিদ্যা আয়ত্ত হয়। আয়ত্ত কী করে হয়? হ্যাঁ, বলার মতো হয়ে যায়। বড় বড় পণ্ডিত শুদ্ধ ইংরাজি লিখতে পারেন না, বলা তো দূরে থাক, বলতে বাধ্য হচ্ছি। তুমি কেমন আহাম্মক যে আমাকে দেখেও শিখছো না? আমি যে কত পরিশ্রম করি তা তো তুমি নিজের চোখেই দেখছো। যদি না দেখো তো তোমার চোখের দোষ, তোমার বুদ্ধির দোষ। এত মেলা হয়, তামাশা হয়, আমাকে কখনো কোথাও যেতে দেখেছো? ক্রিকেট ও হকির ম্যাচ তো লেগেই আছে, আমি পাশ দিয়েও যাই না, সব সময় পড়তে থাকি। তবুও ১ ক্লাসে ২-৩ বছর পড়ে থাকি। তা সত্ত্বেও তুমি কি করে আশা করো যে এইভাবে খেলাধুলো করে সময় কাটিয়ে পাশ করতে পারবে? আমার তো ২-৩ বছরই লাগবে। তুমি জীবনভর এই ক্লাসেই পড়ে থাকবে? যদি তুমি এইভাবে জীবন কাটাতে চাও তো ভালো হয় তুমি বাড়ি চলে যাও আর মনের আনন্দে ডাঙ্গুলি খেলো গিয়ে। বাবার কঠিন শ্রমে আয় করা টাকা কেন নষ্ট করছো? এই তিরস্কার শুনে আমি কাঁদতে লাগলাম। জবাব আর কি ছিল? অপরাধ করেছি আমি, বকুনি খাবে কে? দাদা ছিলেন উপদেশ দানের শিল্পে সুদক্ষ। এমন সব খোঁচা ভরা কথা বলতেন, এমন এমন যুক্তিবান নিক্ষেপ করতেন যে আমার হৃদয়টা খান খান হয়ে যেত, সব উৎসাহ ফুরিয়ে যেত। তার
ঠিকমতো প্রাণপাত করে পড়াশুনোর শক্তি আমার ছিল না। সেই নৈরাশ্যের মুহূর্তে মনে হতো বাড়ি চলে গেলেই হয়। যে কাজ আমার শক্তির বাইরে তাতে হাত দিয়ে নিজের জীবন কেন নষ্ট করি, বরং মূর্খ থাকায় আমার সায় ছিল। কিন্তু ওই রকম পরিশ্রম নইব আমার তো মাথা ঘুরে যেত। ঘন্টা 2 ঘন্টার পর নিরাশার মেঘ কেটে যেত। আমি নিশ্চিন্ত করে নিতাম যে এবার খুব মন দিয়ে পড়াশোনা করব। চটপট একটি রুটিন তৈরি করে নিতাম। প্রথমে কোনো খসড়া তৈরি না করে, কোনো স্কিম তৈরি না করে কাজ শুরু করব কি করে? রুটিনে খেলাধুলোর কোনো স্থান থাকতো না। ভোরে উঠে 6টার মধ্যে হাত মুখ ধুয়ে জলখাবার খেয়ে পড়তে বসে যাওয়া। উঠে 6টা থেকে 8টা পর্যন্ত ইংরাজি, 8টা থেকে 9টা গণিত, 9টা থেকে 9:30 ইতিহাস, তারপর আহার ও বিদ্যালয়। 3:30তে স্কুল থেকে ফিরে এসে আধ ঘন্টা বিশ্রাম, 4টে থেকে 5টা পর্যন্ত ভূগোল, 5টা থেকে 6টা গ্রামার, আধ ঘন্টা হোস্টেলের সামনে পায়চারি, 6:30 থেকে 7টা পর্যন্ত ইংরাজি কম্পোজিশন, তারপর আহার করে 8টা থেকে 9টা পর্যন্ত অনুবাদ, 9টা থেকে 10টা পর্যন্ত হিন্দি, 10টা থেকে 11টা পর্যন্ত বিবিধ বিষয়, তারপর বিশ্রাম। কিন্তু রুটিন তৈরি করা এক এবং তা মেনে চলা আর এক। প্রথম দিনেই তার অবহেলা শুরু হয়ে যেত। মাঠের মনোরম শ্যামলিমা, বাতাসের স্নিগ্ধ মধুর স্পর্শ, ফুটবলের লাফালাফি, হাডুডুর মারপ্যাচ, ভলিবলের সেই গতিপূর্ণ স্ফূর্তি আমাকে অজ্ঞাত এবং অনিবার্যভাবে টেনে নিয়ে যেত। সেখানে পৌঁছেই আমি সব কিছু ভুলে যেতাম। সেই প্রাণঘাতী রুটিন, সেই চোখ নষ্ট করা বই, কোনো কিছুই মনে থাকতো না। আর তার ফলে বড়দাও তিরস্কার এবং উপদেশদানের সুযোগ পেয়ে যেতেন। আমি তার সঙ্গ এড়িয়ে চলতাম, তার দৃষ্টি থেকে দূরে থাকার চেষ্টা করতাম। ঘরে এমনভাবে পা টিপে টিপে ঢুকতাম যেন টের না পান। তিনি চোখ তুলে আমার দিকে তাকালেই আমার প্রাণ উড়ে যেত। মনে হতো যেন একটা খোলা তলোয়ার সব সময় মাথার উপর ঝুলছে। তা সত্ত্বেও যেমন মৃত্যু ও বিপদের মাঝখানে মানুষ মায়া ও মোহের বন্ধনে জড়িয়ে থাকে, আমিও তিরস্কার ও শাসানি সহ্য করেও খেলাধুলা চালিয়ে যাচ্ছিলাম। নমস্কার। এই গল্পটি মুন্সি প্রেমচন্দের লেখা বর্দা গল্প। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো এই ছোট্ট গল্পটি। আপনারা কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমরা উপকৃত হই। এছাড়া এই রান্নাটিও আপনাদের কেমন লাগলো দেখতে তা জানাতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন সবাই।